আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী নামে নতুন একটি প্রকল্প চালু করেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের A to Z সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেব। শ্রমশ্রী প্রকল্পে তারাই আবেদন করতে পারবে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে অনলাইনেই দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে, অর্থাৎ যে অ্যাপটি লঞ্চ করা হচ্ছে সেই অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিক হিসেবে আপনি আবেদন করবেন। কারণ অনেকেই কিন্তু এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেনি। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তাছাড়াও অফলাইন একটি ফর্ম রয়েছে, সেটা কিভাবে পূরণ করবেন সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেবো। এবং চ্যাপ্টার আকারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ যে অংশটি আপনার দেখার প্রয়োজন হবে সেই অংশটিও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন বাড়ি আসার জন্য অথবা ভ্রমণ সহায়তার জন্য 5,000 টাকা পাবেন এবং 12 মাস পর্যন্ত 5,000 টাকা করে দেওয়া হবে, যতদিন পর্যন্ত আপনাকে কর্ম দিতে পারবে না অথবা যতদিন পর্যন্ত আপনাকে কাজ দিতে পারবে না। তাছাড়াও স্কিল ট্রেনিং, এছাড়াও লোনের কিন্তু সুবিধা দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তবে পরিযায়ী শ্রমিক হলেই যে আপনি এখান থেকে এই শ্রমশ্রী প্রকল্পের সুবিধাগুলো পাবেন তেমনটা কিন্তু না। কাদের জন্য এই সুবিধাটি সেটা কিন্তু ভিডিও শেষে আপনাদের আমি জানিয়ে দেবো। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষে কিন্তু মোবাইলে এই ধরনের একটি SMS আসবে। তাছাড়াও ফর্ম পূরণের শেষে কয়েকটি অপশন কিন্তু বের হয়ে যাবে, কোন অপশনে আপনি টিক দেবেন, তাছাড়াও একের বেশি একাধিক অপশনে আপনি টিক দিতে পারবেন কিনা, অথবা কোন অপশনগুলোতে টিক দিলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন, সমস্ত কিছুই তথ্য জানাবো। এবং শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি বড় হবে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পারবো। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শ্রমশ্রী প্রকল্পতে আবেদন শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরাই করতে পারবে। 2023 সালে কর্মসাথী পরিযায়ী শ্রমিকে আবেদন হয়েছিল, দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু আবেদন করা গিয়েছিল, তাছাড়াও অনলাইনেও কিন্তু পরবর্তীতে আবেদন করা গিয়েছিল। যারা ইতিমধ্যেই আবেদন করে নিয়েছেন তারা যখনই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে যাবেন তাদের যতদূর পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তারপরের থেকে তাদের আবেদন করতে হবে শ্রমশ্রী প্রকল্পে। তাছাড়াও শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম চাওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন ডিড চাওয়া হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম কি, তাছাড়াও রেজিস্ট্রেশন ডিড কি, সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি শ্রমশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন। যদি আপনার পরিযায়ী শ্রমিকে আবেদন করা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে যে নতুন অ্যাপ চালু করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি। এর জন্য গুগলে এসে প্রথমে সার্চ দেবেন কর্মসাথী লিখে। কর্মসাথী লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন www.kormosathips.wblabor.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু বর্তমানে মেইনটেনেন্সের মধ্যে রয়েছে। শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল, এটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আপনাদের কিন্তু আমি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাচ্ছেন। এটার উপর ক্লিক করে দিয়েও কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন। দেখুন এখানে রয়েছে labor.wb.gov.in। এখান থেকে যদি একটু আপনারা উপরে তুলে নেন এখানেও কিন্তু বলা হচ্ছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার। এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড, এটার উপর ক্লিক করে দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেন বলে একটি অপশন চলে আসবে, এই ওপেনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে রয়েছে ইনস্টল, এই ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন। অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। এরপর অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করতেই হোম স্ক্রিনটা এরকম দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া অ্যাপের লিঙ্কটিও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এই ধরনের হোম স্ক্রিন থাকবে। প্রথমে রয়েছে লগইন। যারা ইতিমধ্যেই কর্মসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেছিলেন 2023 সালে অথবা তার পরবর্তীতে, তারা কিন্তু এখানে মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফাই করে লগইন করে নিতে পারেন। এবং যারা এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেননি তাদের জন্য নিচে একটি অপশন রয়েছে রেজিস্টার, অর্থাৎ নিবন্ধন করুন। এই রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আবারও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এই যে রেজিস্টার অপশনটি রয়েছে এটা শুধুমাত্র তাদের জন্য যারা পরিযায়ী শ্রমিক হিসেবে এখনো পর্যন্ত আবেদন করেননি। তাছাড়াও যদি আপনার সন্দেহ হয় যে আপনি আগে আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়নি অথবা আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটা হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এখানে রয়েছে রেজিস্টার, এই রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন। এই রেজিস্টারের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপর জেনারেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে সঠিক নামটি দিয়ে দেবেন, পুরো নামটি, এখানে আধার নম্বর দিয়ে দেবেন। এরপর এখানে ফাদার নাকি হাজবেন্ড যেটার উপর আপনি টিক দেবেন তার কিন্তু এখানে নাম দিতে হবে। যদি আপনি বাবার নাম দিতে চান সেক্ষেত্রে বাবার নাম কিন্তু এখানে গার্জিয়ান হিসেবে দিতে পারেন। যদি আপনি হাজবেন্ডের নাম অর্থাৎ স্বামীর নাম দিতে চান গার্জিয়ান হিসেবে তাহলে এখানে কিন্তু হাজবেন্ডের উপর টিক দিয়ে হাজবেন্ডের নাম দিয়ে দেবেন। এরপর নিচেই রয়েছে সাইন আপ, এই সাইন আপ এটার উপরে ক্লিক করবেন। সাইন আপের উপরে যখনই ক্লিক করে দেবেন সাকসেসফুলি সাইন আপ কিন্তু হয়ে যাবে। এরপর আবারও কিন্তু লগইন পেজে চলে আসবে।
দেখুন এখানে রয়েছে লগইন, এখানে আপনি মোবাইল নম্বরটি আপনার বসিয়ে দেবেন, এরপর জেনারেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন, ওটিপি আপনার মোবাইলে চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। এবার কিন্তু আপনাদের ফর্মটি পূরণ করতে হবে। তো দেখুন যাদের ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকে আবেদন করা রয়েছে এবং যতদূর স্টেপ পর্যন্ত তাদের আবেদন করা রয়েছে, লগইন করার সাথে সাথেই কিন্তু তারা সেই অপশনগুলো পেয়ে যাবে। ধরুন শুধুমাত্র তাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে, তাদের বর্তমানে ব্যাংকের ডিটেলস শুধু বসিয়ে দেওয়ার পর তারপরের যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা কিন্তু তাদের পূরণ করতে হবে। একটু পরেই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাছাড়াও কিন্তু একটি অফলাইন ফর্ম রয়েছে, সেটাও কিন্তু আপনাদের পূরণ করা দেখিয়ে দেবো এবং সেই ফর্মটি কোথায় পাবেন সেটাও ভিডিওর শেষে জানিয়ে দেবো। তো এখানে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছি। এরপরই ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু চলে আসবে। দেখুন নিচেই কিন্তু স্টেপগুলো রয়েছে, প্রথম স্টেপে আমরা রয়েছি, এরপর এইভাবে কিন্তু আমাদের সবগুলো স্টেপই পূরণ করতে হবে। যাদের পরিযায়ী শ্রমিকে ইতিমধ্যেই আবেদন করা রয়েছে এবং তাদেরটা অ্যাপ্রুভ করা হয়েছে, তারা দেখবেন যে শেষে 3 নম্বর অথবা 4 নম্বর অপশনে কিন্তু তাদের চলে এসেছে, অথবা তাদের শুধুমাত্র 3 নম্বর 4 নম্বর অপশনটি পূরণ করার পর বাকি যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের আমি একদম শুরু থেকে দেখাচ্ছি, যাদের পরিযায়ী শ্রমিকে আবেদন করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু পূরণ করতে হবে। তো যাদের ইতিমধ্যে এগুলো পূরণ করা রয়েছে তারা লগ ইন করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন 3 নম্বর অথবা 4 নম্বর এই যে অপশনগুলো রয়েছে এগুলোতে চলে আসবে এবং একটু পরেই কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে প্রথমেই অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবে তার সঠিক নামটা এখানে দিতে হবে, এখানে মোবাইল নম্বর দিতে হবে, আপৎকালীন মোবাইল নম্বর অর্থাৎ সেকেন্ডারি মোবাইল নম্বর অথবা যদি বাড়ির কোনো মোবাইল নম্বর থাকে সেটা এখানে দিতে পারে। এরপর গার্ডিয়ান টাইপ অর্থাৎ অভিভাবকের টাইপটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ফাদার অথবা হাজবেন্ড। যদি বাবাকে আপনি দিতে চান গার্জিয়ান হিসেবে তাহলে এখানে ফাদারের উপরে টিক দিয়ে দেবেন, যদি স্বামীকে দিতে চান তাহলে হাজবেন্ডের উপরে টিক দিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির নাম কিন্তু এখানে লিখতে হবে। এরপর এখানে রয়েছে মেল অথবা ফিমেল অথবা আদার্স। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলের উপরে টিক দিয়ে দেবেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলের উপরে টিক দিয়ে দেবেন, যদি আদার্স কোনো আপনি জেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্সের উপরে দিয়ে দেবেন। এরপর এখান থেকে রিলিজনটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে ধর্মের সেই ধর্মটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে কিন্তু অনেক ধর্ম রয়েছে, আপনার ক্ষেত্রে যে ধর্ম হবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে জাতি অর্থাৎ কাস্ট, আপনি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল যেটা আপনি হবেন সেটার উপরে টিক দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু এসসি এসটি ওবিসি এ ওবিসি বি রয়েছে, আপনার যে কাস্ট হবে সেই কাস্টের উপরে আপনি টিক দিয়ে দেবেন। এরপর এখানে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে রয়েছে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন 2025, এই 2025 এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনি সালটা সিলেক্ট করে নিতে পারবেন। এরপর এখান থেকে কিন্তু আপনি মাসগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখানে রয়েছে জুন, এরপর জুলাই, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি এখান থেকে তারিখটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার আধার নম্বর বসিয়ে দিতে হবে। সাইন আপের সময় যে আধার নম্বরটি দিয়েছিলেন সেই আধার নম্বরটি কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসার কথা, অনেক সময় কিন্তু আসে না। তো এখানে আপনি আধার নম্বরটি বসিয়ে দেবেন। রেশন কার্ড টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার এওয়াই নাকি এসপিএইচএইচ নাকি পিএইচএইচ আর কেএসওয়াই 1 আর কেএসওয়াই 2 যেটা আপনার হবে সেই রেশন কার্ড ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার রেশন কার্ডেই কিন্তু আপনি ক্যাটাগরিটা পেয়ে যাবেন। এরপর এখানে রেশন কার্ড নম্বরটি বসাবেন। আপনার যে রেশন কার্ড নম্বরটি রয়েছে 01 দিয়ে অথবা 12 দিয়ে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোই কিন্তু এখানে শুধুমাত্র আপনাকে বসাতে হবে। এসপিএইচএইচ অথবা পিএইচএইচ এই যে লেটারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে এখানে বসাতে হবে না, এই রেশন কার্ড নম্বরের জায়গায় শুধুমাত্র আপনি সংখ্যাগুলো বসাবেন। এরপর এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে সেভ এন্ড নেক্সট, এটার উপরে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে কর্মস্থলের বিবরণটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে কাজ করছেন তার বিবরণটা দিতে হবে। এখানে কিন্তু 4টি অপশন রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে আপনাকে টিক দিতে হবে। এ নম্বর রয়েছে, বি নম্বর, সি নম্বর, ডি নম্বর। এ নম্বরে বলা হয়েছে যদি আপনি পশ্চিমবঙ্গের বর্তমানে বাইরে রয়েছেন কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত রয়েছেন সেক্ষেত্রে এ নম্বর অপশনটি সিলেক্ট করবেন। ধরুন আপনি কেরালা, দিল্লি অথবা মুম্বাইতে কাজের সূত্রে রয়েছেন কিন্তু দেশের ভিতরেই রয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে, সেক্ষেত্রে এ নম্বর অপশনটি সিলেক্ট করবেন। বি নম্বর অপশনটি বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য, যারা ভারতের বাইরে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অথবা অন্য কোনো দেশে গিয়েছে সেক্ষেত্রে তারা বি নম্বর অপশনটি সিলেক্ট করবে। সি নম্বর অপশনটি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য, আপনি বর্তমানে বাড়িতে রয়েছেন কিন্তু কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে, ধরুন আপনি দিল্লি অথবা কেরালা অথবা মুম্বাইতে যাবেন, অর্থাৎ আপনার টিকিট হয়ে গিয়েছে আপনি যাবেন কয়েকদিনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সি নম্বর অপশনটি রয়েছে সেটার উপরে টিক দিতে পারেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের ভিতরে এখনো পর্যন্ত যাননি, আপনি যাওয়ার জন্য প্রস্তুত, সেক্ষেত্রে সি নম্বর অপশনটি সিলেক্ট করবেন। ডি নম্বর অপশনটি ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য, যারা ভারতের বাইরে যাওয়ার জন্য ইচ্ছুক রয়েছে, অর্থাৎ তাদের পাসপোর্ট ভিসা হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যে ভারতের বাইরে যাবে, অর্থাৎ অন্য কোনো দেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশে, সেক্ষেত্রে তারা কিন্তু ডি নম্বর অপশনটি সিলেক্ট করবে। যদি আপনি দেশের ভিতরে রয়েছেন, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, বর্তমানে কর্মস্থলে রয়েছেন, সেক্ষেত্রে এ নম্বর অপশনটি সিলেক্ট করবেন।
যদি আপনি ভারতের বাইরে কোথাও কর্মস্থলে রয়েছেন সেক্ষেত্রে বি নম্বর অপশনটি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার উপরে টিক দেবেন এবং তার বিবরণগুলো কিন্তু নিচে দিতে হবে। ধরুন আমরা এ নম্বর অপশনটি সিলেক্ট করলাম, তাহলে এ নম্বর অপশনের কিন্তু সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। আমরা ইন্ডিয়ার মধ্যেই রয়েছি, যে রাজ্যে রয়েছি সেই রাজ্যের নামটা কিন্তু এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ধরুন আমরা বিহারে রয়েছি, যে জায়গায় আপনি কাজ করছেন সেখানকার থানার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর জার্নি ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ ভ্রমণের বিবরণ, যে তারিখে আপনি গিয়েছেন সেই তারিখটা এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। এখানে ক্যালেন্ডারের উপরে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু রয়েছে 2025 আগস্ট, তো এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি সালটাও চেঞ্জ করে নিতে পারেন। ধরুন আপনি 2024-এ গিয়েছেন, কোন মাসে গিয়েছিলেন সেই মাসের সেই তারিখটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যাত্রা শুরুর স্থান, অর্থাৎ যে স্থান থেকে আপনি গিয়েছেন সেই স্থানের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর গন্তব্য স্থান, অর্থাৎ যে স্থানে গিয়ে আপনি পৌঁছেছেন সেই স্থানের নামটা এখানে দিয়ে দেবেন। যাত্রার মোড, অর্থাৎ কি মাধ্যমে আপনি গিয়েছেন, রেলে গিয়েছেন নাকি রোডে গিয়েছেন নাকি এয়ারে গিয়েছেন নাকি ওয়াটারওয়েসে গিয়েছেন, অর্থাৎ আপনি জলপথে গিয়েছেন, আপনি যে পথে গিয়েছেন সেই পথটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর নিবন্ধিত দলিল নং রয়েছে, এই যে রেজিস্ট্রেশন ডিড নং রয়েছে এটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। যদি এখানে আপনি দিতে চান, ধরুন আপনি ট্রেনে গিয়েছেন, তাহলে ট্রেনের যে টিকিট নম্বরটি রয়েছে সেই টিকিট নম্বরটি কিন্তু এখানে আপনি দিতে পারেন। যদি আপনার কাছে টিকিট নম্বরটি না থাকে সেটা কিন্তু দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটন, এই সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে যদি বি নম্বর অপশনটি হয় তাহলে বি নম্বর অপশনের উপরে ক্লিক করবেন, সেখানে যা যা ডিটেলস চাইবে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাকে এই যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু পূরণ করতে হবে। তো আমরা সমস্ত কিছু পূরণ করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করছি। এরপর পরবর্তী পেজে আপনাকে কাজের ধরনটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে রয়েছে সিলেক্ট ওয়ার্ক টাইপ, আপনি যে কাজটা করছেন তার ধরনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি রাজমিস্ত্রি করছেন, তাহলে এখান থেকে কিন্তু আপনাকে মেশনটা সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া আপনি যদি জুয়েলারির কাজ করে থাকেন তাহলে জুয়েলারি অপশনটি কিন্তু এখানে পেয়ে যাবেন। যদি অন্য কোনো কাজ করে থাকেন তাহলে আদার্স অপশন থাকবে, সেটার উপরে আপনাকে টিক দিতে হবে। এরপর আপনি সেই কাজে কত তারিখ থেকে যুক্ত হয়েছেন সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন, সম্ভাব্য তারিখ দিলেও কিন্তু এখানে হবে। এরপর বলা হয়েছে টেন্টেটিভ ডেইলি ওয়েজেস, অর্থাৎ আপনি দৈনিক কত টাকা পর্যন্ত মজুরি পান আনুমানিক কিন্তু এখানে একটা আপনি দিতে পারেন। ধরুন আপনি 500 টাকা মজুরি পান, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি 500 লিখে দেবেন। এরপর বলা হয়েছে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট নাকি আদার পারসন, অর্থাৎ আপনি যে সেখানে কাজে যুক্ত হয়েছেন যদি আপনি নিজে থেকে কাজে যুক্ত হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সেলফের উপরে টিক দিয়ে দেবেন। যদি আপনি এজেন্টের মাধ্যমে অর্থাৎ ঠিকাদারের মাধ্যমে আপনি সেখানে যুক্ত হয়ে থাকেন তাহলে এজেন্টের উপরে টিক দিয়ে দেবেন। যদি অন্য কোনো ব্যক্তির দ্বারা আপনি সেই কাজে যুক্ত হয়ে থাকেন তাহলে আদার পারসনের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে রয়েছে এমপ্লয়ি বাই নিয়োগকর্তা, অর্থাৎ যদি আপনি এজেন্টের দ্বারা যুক্ত হয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এজেন্টটা সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনি নিজে থেকে যুক্ত হয়ে থাকেন তাহলে সেলফের উপরে টিক দিয়ে দেবেন। যদি অন্য কোনো ব্যক্তি দ্বারা আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে আদার পারসনের উপরে সিলেক্ট করবেন। যদি আপনি এজেন্টটা সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে ঠিকাদারের নাম দিতে হবে, ঠিকাদারের ফোন নম্বর দিতে হবে এবং ঠিকাদারের ঠিকানাটা দিতে হবে। সবগুলো দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, এবং যেগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে এগুলো কিন্তু আপনাদের পূরণ করতেই হবে। যদি আপনি সেলফটা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার নেম অর্থাৎ নিয়োগকর্তার কিন্তু কোনো ধরনের ডিটেলস দিতে হবে না, তাছাড়া ফোন নম্বরও দিতে হবে না, এমপ্লয়ারের অ্যাড্রেসও কিন্তু দিতে হবে না। দেখুন এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, যেগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু পূরণ করতে হবে। যদি এখানে আপনি এজেন্টটা সিলেক্ট করে নেন সেক্ষেত্রে এজেন্টের অথবা আদার পারসনের কিন্তু নামটা দিতে হবে, অর্থাৎ ঠিকাদারের নাম দিতে হবে, তাছাড়াও ঠিকাদারের ফোন নম্বর এখানে, এরপর ঠিকাদারের ঠিকানা, এরপরে রয়েছে এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ফোন নম্বর, এমপ্লয়ার অ্যাড্রেস। যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে, এবং যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই এগুলো কিন্তু না পূরণ করলেও হবে। এরপর সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এই যে চেকবক্সটি রয়েছে এই চেকবক্সের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন, আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল, অর্থাৎ আপনি সমস্ত কিছু সঠিক দিচ্ছেন, সেটাই কিন্তু এখানে আপনি ডিক্লেয়ার দিচ্ছেন অর্থাৎ ঘোষণা করছেন। এই যে চেকবক্স এটার উপর ক্লিক করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন। আগে কিন্তু আপনি সমস্ত কিছুই দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, তারপরেই কিন্তু সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করবেন। এরপরেই কিন্তু আপনার একটি অস্থায়ী নম্বর জেনারেট হয়ে যাবে, অর্থাৎ আপনি যে পরিযায়ী শ্রমিক তার একটা অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ক্রিয়েট হয়ে যাবে। দেখুন নিচে কিন্তু MWIN নম্বর একটি ক্রিয়েট হয়ে যাবে। যাদের 2023 সালে আবেদন করা ছিল পরিযায়ী শ্রমিকে তাদের কিন্তু এই MWN নম্বরটি রয়েছে, তাদের দেখতে পারবেন MW, এরপরে রয়েছে 2023 অথবা 23 এই ধরনের কিন্তু একটি নম্বর থাকবে, অর্থাৎ তাদের কিন্তু এতদূর পর্যন্ত কাজ হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করায়নি তাদের জন্য কিন্তু এই যে স্টেপটি আপনাদের আমি দেখালাম এই স্টেপটি, অর্থাৎ অনলাইনে কিন্তু তারা আবেদন করতে পারবে। এবং যাদের ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকে আবেদন করা রয়েছে এবং অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এতদূর পর্যন্ত কাজ হয়ে গিয়েছে, এখন কিন্তু তাদের কাজ শুরু হবে, অর্থাৎ এখন কিন্তু তাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে। এই কাজ পর্যন্ত কিন্তু তারা দেখতে পারবে, অর্থাৎ তারা যখনই মোবাইল নম্বর দিয়ে লগইন করবে তারপরেই কিন্তু তাদের ব্যাংকের ডিটেলস চাওয়া হচ্ছে। এই যে MWIN নম্বরটি রয়েছে এটা আপনি ভালো করে নোট করে রেখে দেবেন, এটাই হচ্ছে কিন্তু আপনার পরিযায়ী শ্রমিকের অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর। এরপর সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করে দেবেন।
এরপর আবারও আপনি সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন, যা যা আপনি ফিল আপ করলেন সমস্ত কিছুই দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, এই ব্যাংকের ডিটেলস অপশনটা সর্বপ্রথম কিন্তু অনেকের আসতে পারে যারা 2023 সালে আবেদন করেছিল। যদি আপনি এই শ্রমশ্রী অ্যাপে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করেন, প্রথমেই কিন্তু আপনি এই ব্যাংকের ডিটেলস এই অপশনগুলো পেয়ে যেতে পারেন, কারণ আপনাদের MW যে নম্বরটি রয়েছে সেটা আগে থেকেই জেনারেট হয়ে গিয়েছে। অর্থাৎ যাদের পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত ছিল না তারাই কিন্তু প্রথম ধাপের কাজগুলো করবে এই শ্রমশ্রী অ্যাপে এসে। এরপর আপনাদের কিন্তু এই যে ব্যাংক ডিটেলস এই অপশনগুলো ফিল আপ করতে হবে। তো যাদের আগে থেকেই MW নম্বরটি ক্রিয়েট করা রয়েছে অথবা আগে থেকেই জেনারেট করা রয়েছে, তাদের ক্ষেত্রে যখনই মোবাইল নম্বর দিয়ে আপনারা এই শ্রমশ্রী অ্যাপে লগ ইন করবেন, সাথে সাথে কিন্তু ব্যাংকের ডিটেলস চাওয়া হবে। এরপর পরবর্তী যে ধাপগুলো রয়েছে এই পরবর্তী ধাপগুলো কিন্তু আপনাদের এগোতে হবে। তো এখানে প্রথমে আপনি ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবেন, ব্যাংকের IFSC কোডটা এখানে বসিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন। এগুলো আপনার ব্যাংকের পাসবুকেই কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে আপনি মনোনীত ব্যক্তির নাম, অর্থাৎ আপনি কিন্তু নমিনি রাখতে পারেন, এখানে নমিনির নাম দিয়ে দেবেন। রিলেশনশিপ দিবেন, অর্থাৎ নমিনির সাথে আপনার কি সম্পর্ক, নমিনির আধার নম্বর, নমিনির মোবাইল নম্বর সমস্ত কিছুই দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাকে ফ্যামিলি ডিটেলস যুক্ত করতে হবে। যদি আপনার পরিবার থেকে থাকে তাহলে ইয়েস অপশনটি সিলেক্ট করবেন, যদি আপনার পরিবার না থাকে তাহলে নো অপশন সিলেক্ট করবেন। যদি আপনার পরিবার থেকে থাকে তাহলে পরিবারের মেম্বারের নাম কিন্তু এখানে আপনি যুক্ত করবেন। দেখুন এখানে মেম্বার নেম রয়েছে, সদস্যের নাম এখানে দেবেন, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সদস্যের বয়সটা দেবেন, সদস্যের এখানে কিন্তু আধার নম্বর দেবেন। এইভাবে যদি আপনার পরিবারে একাধিক সদস্য থেকে থাকে, অর্থাৎ একাধিক যদি ব্যক্তির আপনি নাম যুক্ত করতে চান, তাহলে এখানে রয়েছে অ্যাড অথবা যোগ করুন, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি পরবর্তী সদস্যের নাম যুক্ত করতে পারেন। অর্থাৎ আপনার পরিবারেরই কিন্তু অন্য সদস্যের নাম এখানে যুক্ত করতে পারেন। যুক্ত করার পর সেভ আর নেক্সট বাটন এটার উপরে ক্লিক করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে রয়েছে ফটো, পাসপোর্ট মাপের একটি ছবি আপলোড করবেন চুজ ফাইলের উপর ক্লিক করে দিয়ে। এরপর এখানে আপনি আধার কার্ড আপলোড করবেন। আধার কার্ডের প্রথম পেজ, সেকেন্ড পেজ দুটোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। আপনি ভালো করে ছবি তুলে নিয়ে সেটা PDF ফরম্যাটেও কিন্তু আপলোড করতে পারেন। তো ছবি তুলে কিভাবে PDF করবেন, তাছাড়াও PDF এর যদি সাইজ বড় হয়ে থাকে সেটার সাইজ কিভাবে কমাবেন সে নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং সেই ভিডিওটি দেখলেই কিন্তু সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন যে কিভাবে আপনি ছবি থেকে PDF করবেন। PDF ফরম্যাটেও কিন্তু আপনি আপলোড করতে পারেন, তাছাড়াও JPEG ফরম্যাটেও কিন্তু আপনি আপলোড করতে পারেন, অর্থাৎ ছবি তুলেও কিন্তু আপনি আপলোড করতে পারেন। ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি একটা আপনি এখানে আপলোড করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ যে যে জিনিসগুলো আপনারা প্রথমে পূরণ করলেন সেগুলোর কিন্তু অফলাইন একটি ফর্ম রয়েছে, সেই অফলাইন ফর্মটি পূরণ করেও কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু 2-3 পাতার হবে। সেই 2-3 পাতার ফর্মটি কিন্তু আপনি ভালো করে ছবি প্রথমে তুলে নেবেন, এরপর ছবি তুলে নেওয়ার পর সেটাকে PDF করবেন। PDF ফরম্যাটে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের জায়গায় আপনাকে আপলোড করতে হবে। তো এরপরেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথায় পাবেন, তাছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন। অর্থাৎ সেই ফর্মটিকে কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর নিজের হাতে কিন্তু সেটাকে ফিল আপ করতে হবে। এরপর পাসপোর্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দেবেন, অন্যথায় কিন্তু পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ভারতের বাইরে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পাসপোর্টটা লাগবে। এরপর আপনার ভোটার কার্ড আপলোড করবেন। এরপর রয়েছে রেজিস্ট্রেশন ডিট, এটা কিন্তু আপলোড করার প্রয়োজন নেই। এরপর এই চেকবক্সে ক্লিক করে দিয়ে সেভ আর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি পূরণ করে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে অথবা আপনাদের অঞ্চল অফিসে অথবা SD অফিসে, BDO অফিসে আপনি যোগাযোগ করেন, সেখানে গিয়েও যদি আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেন সেক্ষেত্রেও এই অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে হবে। এরপরে যে আপনাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেখাচ্ছি, সেই অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েও কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকে অফলাইনে আবেদন করতে পারবেন। তবে শ্রমশ্রী প্রকল্পে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। শ্রমশ্রী প্রকল্পের আপাতত কিন্তু অফলাইন ফর্ম বের করা হয়নি। তো যে পদ্ধতি দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এই পদ্ধতি দিয়েই কিন্তু আপনাদের শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে। তো এই চেকবক্সে ক্লিক করে দিয়ে সেভ আর নেক্সট বাটনে ক্লিক করবেন। এর পরের পেজে ফাইনাল সাবমিট অপশন চলে আসবে, অর্থাৎ এই অপশনে যখনই আপনি ক্লিক করবেন একেবারে কিন্তু পরের ধাপে চলে আসবে, অর্থাৎ শেষ ধাপে কিন্তু চলে আসবে শ্রমশ্রী প্রকল্পের আবেদনের। এই যে রয়েছে ফাইনাল সাবমিট, এটার উপর ক্লিক করতেই কিন্তু সমস্ত কিছু আপনার লক হয়ে যাবে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন ছবি আপনি আপলোড করেছেন, তাছাড়াও কি কি PDF ফরম্যাটে আপনি আপলোড করলেন অথবা কোন কোন ডকুমেন্টস আপলোড করলেন, তাছাড়া কোন কোন জিনিসগুলো আপনি পূরণ করলেন সমস্ত কিছু কিন্তু থাকবে। একবার ভালো করে দেখে নেবেন। এরপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একেবারে শেষের যে ধাপ রয়েছে সেই শেষের ধাপে কিন্তু চলে আসবে। এই ধরনের কিন্তু বেশ কয়েকটি অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন অপশনটি আপনার জন্য রয়েছে। দেখুন প্রথমেই রয়েছে 1 নম্বরে ভ্রমণ সহায়তা। যদি আপনি বর্তমানে বাইরের অন্য কোনো রাজ্যে রয়েছেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গে আসার জন্য আপনি প্রস্তুত রয়েছেন, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে আসতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই ভ্রমণ সহায়তায় এই অপশনের উপরে আপনাকে টিক দিতে হবে। যখনই এই অ্যাপ্লাই হেয়ারের উপরে ক্লিক করবেন
সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলের লোকেশনটি অন করতে বলা হবে, অর্থাৎ আপনার মোবাইলের লোকেশন অন করার পরই কিন্তু এই অপশনে ক্লিক হবে। এর মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই অ্যাপ কিন্তু লোকেশনের মাধ্যমে আপনাকে ট্র্যাক করবে যে আপনি আসলে কোন জায়গায় রয়েছেন, পশ্চিমবঙ্গে থেকে আপনি অ্যাপ্লাই করছেন নাকি আপনি কেরালাতে থেকে অ্যাপ্লাই করছেন। যদি আপনি কেরালাতে থেকে অ্যাপ্লাই করেন অথবা ভ্রমণ সহায়তা চান, সেক্ষেত্রে আপনি কিন্তু কেরালা থেকেই এই অ্যাপটি লগ ইন করে তারপর এই অ্যাপ্লাই হেয়ারের উপরে ক্লিক করবেন ভ্রমণ সহায়তার জন্য। অর্থাৎ যে 5,000 টাকা ঘোষণা করা হয়েছে আপনি যে বাড়ি আসবেন এটার জন্য কিন্তু অ্যাপ্লাই হেয়ার এটার উপরে ক্লিক করে দেবেন, অর্থাৎ 1 নম্বর অপশন ভ্রমণ সহায়তা। এরপর 2 নম্বরে বলা হয়েছে পুনর্বাসন ভাতা, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি কাজ পাবেন না 12 মাস পর্যন্ত 5,000 টাকা করে প্রতি মাসে আপনাকে দেওয়া হবে, এটার জন্য আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু একের বেশি একাধিক অপশনে আপনি টিক দিতে পারেন, অর্থাৎ যেটা আপনার প্রয়োজন হবে সেটার উপরে কিন্তু আপনি টিক দিতে পারেন। তাছাড়াও যেটা যেটা আপনার প্রয়োজন হবে, অর্থাৎ যদি 2-3টি অপশন আপনার সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে 2-3টি অপশনও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এরপর যদি আপনি এই 3 নম্বর অপশনটি চান সেটার উপরে কিন্তু টিক দিতে পারেন। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা, অর্থাৎ উৎকর্ষ বাংলার মাধ্যমে কোনো ধরনের কিন্তু আপনাকে ট্রেনিংও দেওয়া হতে পারে, আপনি যে কাজের সাথে যুক্ত সেই বিষয়ে কিন্তু ট্রেনিংও আপনি নিতে পারেন। এরপরে রয়েছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান অথবা কাজ, বর্তমানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 100 দিনের কাজ হচ্ছে, তাছাড়া অন্যান্য কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনি করতে পারেন অথবা সেটার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। এই যে রয়েছে অ্যাপ্লাই হিয়ার এটার উপরে টিক দিতে পারেন। এরপরে রয়েছে ইউএসকেবি অথবা ইউএসকেজেপি এর অধীনে স্বনিযুক্তি অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট আন্ডারে আপনি যুক্ত হতে পারেন, এটার জন্য কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে দিতে পারেন। যদি আপনি লোন চান, দেখুন এখানে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ, সেক্ষেত্রে কিন্তু এই অপশনের উপরে ক্লিক করতে পারেন। এরপরে রয়েছে শহুরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ, কেউ যদি সংখ্যালঘু না হয়ে থাকে অন্য ক্ষেত্রে যদি লোন নিতে চায় সেক্ষেত্রে কিন্তু এই অপশনের উপরে ক্লিক করতে পারে। তাছাড়াও রয়েছে তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মীদের জন্য ঋণ, যদি এই অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে এই অপশনের উপরে আপনি কিন্তু ক্লিক করতে পারেন, অর্থাৎ যদি আপনি ঋণ চান সেক্ষেত্রে ঋণের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যেটার উপরে আপনি ক্লিক করবেন সেটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর নিচে রয়েছে চেক, এই চেকের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু ফাইনাল সাবমিট। আবারও জানিয়ে দিচ্ছি, যদি আপনি 1 নম্বর অপশনটি সিলেক্ট করেন অর্থাৎ ভ্রমণ সহায়তা চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের লোকেশনটা অন হবে এবং লোকেশন যেহেতু অন হবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ সমস্ত ধরনের পারমিশন আপনার পেয়ে যাচ্ছে যে আপনি কোন লোকেশন থেকে এটা অ্যাপ্লাই করছেন। অবশ্যই আপনাদের বলবো যারা কেরালাতে রয়েছে বাড়িতে আসতে চাইছেন সেক্ষেত্রে 1 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করবেন, কেরালাতে থেকে কেরালাতেই আপনি এই অ্যাপটি খুলবেন, তারপর কিন্তু এই অপশনের উপরে টিক দেবেন। যখনই কোনো অপশনে ক্লিক করবেন ইয়েস অপশন একটি চলে আসবে, ইয়েস এর উপরে ক্লিক করে দেবেন, ফাইনালি কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লেম নম্বর কিন্তু একটি চলে আসবে, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন। ট্র্যাক ইউর স্ট্যাটাস, এখানেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্লেম ডেট থাকবে, স্ট্যাটাস থাকবে, পেন্ডিং রয়েছে আপাতত। যদি আপনারটা অ্যাপ্রুভ করা হয় সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাবে। তাছাড়া আপনার সাথে কিন্তু যোগাযোগ করা হবে লেবার ডিপার্টমেন্ট থেকে, আপনি কোন কোন বিষয়ে সহায়তা চাইছেন সমস্ত কিছু কিন্তু আপনার কাছ থেকে জানা হবে। মূলত বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে, এরপর শ্রমশ্রী প্রকল্পে। যাদের পরিযায়ী শ্রমিকে ইতিমধ্যে আবেদন করা রয়েছে, যখনই আপনি অ্যাপে লগ ইন করবেন সাথে সাথে আপনার ব্যাংকের ডিটেলস চাওয়া হবে, অথবা অনেকের কিন্তু একেবারে শেষের পেজে চলে আসবে, অর্থাৎ যাদের একেবারে অ্যাপ্রুভ করা রয়েছে পরিযায়ী শ্রমিকে তাদের কিন্তু শেষের পেজে চলে আসবে, শেষের পেজটি তারা যদি পূরণ করে দেয় তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে। এটাই হচ্ছে কিন্তু শ্রমশ্রী প্রকল্পের একেবারে সঠিক পদ্ধতি, অথবা সঠিক পদ্ধতিতে কিন্তু এইভাবেই আপনি আবেদন করবেন। এইভাবেই কিন্তু আবেদন করে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আর কোথাও কিন্তু আপনাকে যেতে হবে না, এইভাবে আপনি আবেদন করবেন। চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন। এটা হচ্ছে অফলাইন ফর্ম, এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন কর্মসাথী পোর্টালের মাধ্যমে। তবে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের পোর্টালটি আপাতত কিন্তু মেইনটেনেন্সের মধ্যে রয়েছে। আপনাদের সুবিধার্থে এই ফর্মের ডাউনলোড লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু এই ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ফর্মটি পূরণ করে যাবতীয় ডকুমেন্ট সহকারে যদি আপনি এসডিও বিডিও অফিসে অথবা যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো হচ্ছে সেখানে যদি আপনি জমা করেন সেক্ষেত্রেও কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে আপনি আবেদন করতে পারবেন, অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে কিন্তু আপনার নামটা রেজিস্টার হয়ে থাকবে। তো আপনাদের আমি রিকমেন্ড করব অনলাইনে আপনি আবেদন করবেন। তাছাড়াও যখন আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে যাবেন এবং পরিযায়ী শ্রমিক হিসেবে যদি আপনার আবেদন করা না থাকে, অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে অনেকের কিন্তু আবেদন করার পরেও এই অ্যাপ্লিকেশন ফর্মটি চাওয়া হচ্ছে, বর্তমানে অ্যাপ্লিকেশন ফর্ম যে আপলোড করার কথা বলা হয়েছে সেখানেই কিন্তু এই ফর্মটি আপনাকে আপলোড করতে হবে। তো এই ফর্মটি আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেওয়ার পর হাতে কলমে এটি পূরণ করবেন, অর্থাৎ লিখে কিন্তু এটা আপনাকে পূরণ করতে হবে। ইংলিশ অথবা বাংলা যে কোনো ভাষাতে আপনি এটা পূরণ করতে পারেন। দেখুন প্রথমেই রয়েছে আবেদনপত্র, ব্যক্তিগত তথ্য, আবেদনকারীর এখানে নাম দিতে হবে, এরপর আবেদনকারীর মোবাইল নম্বর, বাবা অথবা স্বামীর নাম, লিঙ্গটা এখান থেকে আপনি টিক দিয়ে দেবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, এবং পাসপোর্ট মাপের এখানে কিন্তু আবেদনকারীর একটি ছবি চিটিয়ে দিতে হবে।
এরপর এখানে আপনি ধর্মটা লিখে দেবেন আবেদনকারীর। এরপর এখানে জাতিটা SC ST OBC UR অর্থাৎ আনরিজার্ভ। এরপর এখানে জন্ম তারিখ, আপৎকালীন ফোন নম্বর অর্থাৎ পরিবারের অন্য কারোর কিন্তু মোবাইল নম্বর এখানে দিতে পারেন, আধার নম্বর আবেদনকারীর, খাদ্যসাথী নং অর্থাৎ রেশন কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, এগুলো কিন্তু আবেদনকারীর দিতে হবে। এরপর 2 নম্বরে স্থায়ী ঠিকানা, আবেদনকারীর স্থায়ী পশ্চিমবঙ্গের ঠিকানা কিন্তু দিতে হবে। মহকুমার নাম, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, থানা, পিন। শ্রমশ্রী অ্যাপে যে বিষয়গুলো পূরণ করে দেখালাম সেই বিষয়গুলি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। 3 নম্বরে বলা হয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা ABCDর মধ্যে যে কোনো একটি, অর্থাৎ এখানে কিন্তু 4টি অপশন রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে অথবা সেটাই কিন্তু এখানে পূরণ করতে হবে। এই নম্বরে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য। ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, বিহার, অসম, কেরালা, সেখানে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই নম্বর অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেশে ভারতবর্ষ রয়েছে, রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ আপনি যে রাজ্যে বর্তমানে রয়েছেন, ধরুন আপনি বিহারে রয়েছেন, তাহলে এখানে কিন্তু বিহার লিখে দেবেন এবং বিহারের বর্তমানে যে থানার আন্ডারে রয়েছেন সেই থানার নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর বি নম্বরে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ আপনি ভারতবর্ষের বাইরে, ইন্ডিয়ার বাইরে যদি অন্য কোনো দেশে আপনি থেকে থাকেন, ধরুন আপনি ইন্দোনেশিয়া অথবা আরব অন্য কোনো দেশে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সেই দেশের নামটা এখানে দিতে হবে এবং কর্মস্থলের ঠিকানাটা এখানে দিতে হবে এবং বৈধ পাসপোর্ট নম্বর কিন্তু এখানে দিতে হবে। যেহেতু ভারতবর্ষের বাইরে আপনি গিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। সি নম্বরে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, অর্থাৎ আপনি বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন কিন্তু কয়েকদিনের মধ্যে অন্য কোনো রাজ্যে যাবেন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য কোনো রাজ্যে যাবেন কিন্তু ভারতবর্ষের মধ্যেই থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সি নম্বর অপশনটি চুজ করে নিতে পারেন। সেক্ষেত্রে এখানে দেশের জায়গায় ভারতবর্ষ লিখে দেবেন এবং যে রাজ্যে আপনি যেতে চাইছেন সেই রাজ্যের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। যে জায়গায় আপনি যেতে চাইছেন সেই জায়গার থানার নামটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ডি নম্বরে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, অর্থাৎ আপনি বর্তমানে ভারতবর্ষে রয়েছেন কিন্তু কয়েকদিনের মধ্যে আপনি অন্য কোনো দেশে যেতে চাইছেন, ধরুন আপনি আরব, ইন্দোনেশিয়া অথবা অন্য কোনো দেশে যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডি নম্বর অপশনটি চুজ করে নিতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত আপনি যাননি, বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন কিন্তু ভবিষ্যতে অথবা কয়েকদিনের মধ্যে আপনি ভারতবর্ষের বাইরে যাবেন, যে দেশে যাবেন সেই দেশের নাম দেবেন, কর্মস্থলের ঠিকানা দেবেন, অর্থাৎ যেখানে আপনি যেতে চাইছেন সেখানকার ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নম্বর কিন্তু দিতে হবে। মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু 4টি অপশন রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপরে টিক দেবেন এবং তার কিন্তু ডিটেলসগুলো এখানে দিতে হবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে কাজের ধরন, অর্থাৎ আপনি বর্তমানে যে কাজটা করছেন সেটার কিন্তু ধরনটা এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে কৃষি, এরপরে রয়েছে নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, চুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা ও পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্ত, বিভিন্ন, অর্থাৎ আপনি যে কাজের সাথে যুক্ত সেই কাজটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। এরপরই বলা হয়েছে বাইরে যাওয়ার দিন অথবা প্রস্তাবিত দিন, আপনি যে তারিখে বাইরে গিয়েছেন সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন অথবা যে তারিখে বাইরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়েছেন সেই তারিখটা কিন্তু এখানে দেবেন। এরপর বলা হয়েছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক অথবা প্রস্তাবিত পারিশ্রমিক, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেখানে কত টাকা করে আপনাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেই পারিশ্রমিকের টাকার কথাটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। ধরুন আপনাকে 500 টাকা করে প্রতিদিন মজুরি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে 500 লিখে দিতে হবে অথবা 500 টাকা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপর 5 নম্বরে বলা হয়েছে স্বনিযুক্ত অথবা এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত অথবা অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত। বর্তমানে আপনি যেখানে কাজ করছেন সেখানে কিসের দ্বারা আপনি নিযুক্ত হয়েছেন, আপনি নিজে গিয়ে সেখানে যুক্ত হয়েছেন নাকি এজেন্টের দ্বারা অর্থাৎ কোনো ঠিকাদারের দ্বারা অথবা অন্যান্য কোনো ব্যক্তির দ্বারা আপনি যুক্ত হয়েছেন, সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে রয়েছে ABC, যদি আপনি এজেন্ট দ্বারা যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্টের নাম কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ ঠিকাদারের নাম। এরপরই বলা হয়েছে এজেন্ট অথবা অপর ব্যক্তির মোবাইল নম্বর, অর্থাৎ এখানে কিন্তু সেই ব্যক্তির মোবাইল নম্বরটা দিতে হবে। সি নম্বরে এজেন্ট অথবা অপর ব্যক্তির ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে, যার দ্বারা আপনি যুক্ত হয়েছেন তার ফুল ঠিকানাটা এখানে দিতে হবে, নিয়োগকর্তার নাম এখানে দিতে হবে, ফোন নম্বর অথবা মোবাইল নম্বর এখানে, নিয়োগকর্তার ঠিকানা এখানে দিতে হবে। 6 নম্বরে ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম এখানে দিয়ে দেবেন, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নাম এখানে দিয়ে দেবেন, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, এগুলো আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। এরপর মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ নমিনি কিন্তু এখানে আপনি যুক্ত করতে পারেন। 7 নম্বরে বলা হয়েছে মনোনীত ব্যক্তির নাম, অর্থাৎ যাকে আপনি নমিনি হিসেবে রাখতে চাইছেন তার নামটা এখানে দিতে হবে, নমিনির মোবাইল নম্বর, মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক অর্থাৎ যাকে আপনি নমিনি হিসেবে রাখতে চাইছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, মনোনীত ব্যক্তির আধার নম্বর অর্থাৎ নমিনির কিন্তু আধার নম্বর দিতে হবে। এরপর আবেদনকারীর রেশন কার্ড অথবা খাদ্যসাথী কার্ডের বিবরণ অর্থাৎ আপনার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড হবে সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর সেই ক্যাটাগরি রেশন কার্ডের নম্বরটি এখানে নিচে লিখে দিতে হবে।
প্রথমেই কিন্তু আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এওয়াই নাকি এসপিএইচএস নাকি পিএইচএস, এরপর নিচে কিন্তু রেশন কার্ডের নম্বরটি। এরপর 9 নম্বরে বলা হয়েছে আপনার কি পরিবার আছে, যদি পরিবার থাকে তাহলে হ্যার উপরে টিক দিয়ে দেবেন, অথবা এখানে কিন্তু হ্যাঁ লিখে দেবেন, এবং যদি আপনার পরিবার না থাকে তাহলে এখানে কিন্তু না লিখে দেবেন। যদি না লিখে দেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পূরণ করার প্রয়োজন নেই, এবং যদি আপনি হ্যাঁ লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ আপনার পরিবারের সদস্যগুলোর নাম কিন্তু দিতে হবে। এখানে যে ব্যক্তির নাম দেবেন তার লিঙ্গটা এখানে লিখতে হবে, তার বয়সটা লিখতে হবে, তার আধার নম্বর, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখে দেবেন। এইভাবে কিন্তু আপনি দুজন ব্যক্তির নাম এখানে যুক্ত করতে পারেন। দুইয়ের বেশি যদি আরো কোনো ব্যক্তিকে যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনি নিচে কিন্তু যুক্ত করে দেবেন, অথবা নিচে কিন্তু লিখে দেবেন। এরপর আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন। পাসপোর্ট আকারের ছবি, এটা কিন্তু প্রথমেই আপনাকে চিঠি দিতে হবে, ব্যাংকের পাসবুক, আধার কার্ড, আবেদনপত্র সহ সংযোজনী এ যেটা নিচে রয়েছে, ভোটার কার্ড, এরপরে রয়েছে বৈধ পাসপোর্টের স্বপ্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশের কাজে যুক্ত থাকেন অথবা যুক্ত হবেন। উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এরপর এখানে পরিযায়ী শ্রমিকের কিন্তু স্বাক্ষর দিতে হবে, স্থান, তারিখ, অর্থাৎ যে স্থান থেকে আপনি এই ফর্মটি পূরণ করলেন সেই স্থানের নাম এবং তারিখটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে। তো এখানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে, যখন আপনি অনলাইন শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে নথিগুলো রয়েছে এই নথিগুলো কিন্তু আপনাকে আলাদাভাবে আপলোড করতে হবে না, কারণ যখন আপনি শ্রমশ্রী অ্যাপে আপলোড করবেন সেখানে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু আপনি আপলোড করলেনই। শুধুমাত্র এই ফর্মটি প্রিন্ট আউট করে পূরণ করে এটাকে ছবি তুলে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মের জায়গায়। এবং যদি আপনি অফলাইনে এটাকে জমা করতে চান এসডিও, বিডিও অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে, সেক্ষেত্রে কিন্তু এই যে কাগজপত্রগুলো রয়েছে এই কাগজপত্রগুলো এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের সাথে আপনাকে জমা করতে হবে। এরপর সংযোজনী এ রয়েছে আমি শ্রী শ্রীমতী অথবা কুমারী, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার উপরে টিক দিয়ে দেবেন। এখানে আপনার নাম দিয়ে দেবেন, পিতা অথবা স্বামীর নাম এখানে, আধার নম্বর এখানে, ভোটার কার্ড নম্বর এখানে, স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। এত দ্বারা জানাচ্ছি যে আমি যে তারিখে আপনি বাইরে গিয়েছেন যে পেশার সাথে যুক্ত সেই পেশাটা এখানে দিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এই জেলায়, অর্থাৎ যে জেলায় আপনি বর্তমানে রয়েছে সেই জেলার নাম, তাছাড়াও যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যের নাম, যদি বাইরের কোনো দেশে থাকেন তাহলে সেই দেশের নাম এখানে দিয়ে দেবেন, কাজে যোগদান করেছি অথবা করব। এরপর বলা হয়েছে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তারিখ সহ পরিযায়ী শ্রমিকের এখানে কিন্তু স্বাক্ষর দিতে হবে। এটাই কিন্তু সংযোজনী এ। তো এই ফর্মটি প্রিন্ট আউট করে ভালো করে হাতে কলমে কিন্তু আপনি পূরণ করে এটাকে ছবি তুলে পিডিএফ ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফর্মের জায়গায় আপলোড করে দেবেন। তো এই ফর্মের ডাউনলোড লিঙ্কটি আবারও জানিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে কিন্তু এই ফর্মটি পাওয়া যেত, আপাতত ওয়েবসাইটটি মেইনটেনেন্সের মধ্যে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোডের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনাকে অফলাইন ফর্মটি পূরণ করতে হবে। তাছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মের জায়গায় এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করে আপলোড করতে হবে। চলুন এখন জেনে নিচ্ছি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে কোন কোন শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম 2023 এর অধীনে নথিভুক্ত হতে হবে, অর্থাৎ যেটা পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্তকরণ, সেখানে আপনাকে নথিভুক্ত হতে হবে। শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন অথবা আসবেন বলে ভাবছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। মূলত বুঝতেই পারছেন, আপনি যদি কেরালাতে অথবা দিল্লিতে বর্তমানে কাজ করছেন সেখানে কাজ করা অবস্থায় কিন্তু এই সুবিধা পাবেন না, আপনাকে পশ্চিমবঙ্গে আসতে হবে অথবা পশ্চিমবঙ্গে আসার জন্য কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে, অর্থাৎ ভাড়া বাবদ কিন্তু আপনাকে 5,000 টাকা দেওয়া হবে আসার জন্য, অথবা কেউ যদি বর্তমানে এসে থাকে সেক্ষেত্রে ভাড়া বাবদ কিন্তু তাকে 5,000 টাকা দেওয়া হবে। আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে, যা তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ করবে। প্রকল্পের আর্থিক সুবিধা, শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত আর্থিক সহায়তা পেয়ে থাকবে। এককালীন সহায়তা, ভিন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক শ্রমিককে এককালীন 5,000 টাকা প্রদান করা হবে। মাসিক ভাতা, রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগ পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পাওয়া যাবে, অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে ততদিন পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে, তবে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। তাছাড়াও শ্রমিকদের জন্য আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। প্রশিক্ষণ ও কর্মসংস্থান, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনে স্বনির্ভরতার জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ ঋণ নেওয়ারও কিন্তু ব্যবস্থা থাকছে। শিক্ষা ও স্বাস্থ্য, পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে। মূলত বুঝতে পারছেন এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যাবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জীবনে এক নতুন দিশা দেখাবে এবং তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে। মূলত বুঝতেই পারছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক
পশ্চিমবঙ্গে ফিরে আসবে তারাই কিন্তু একমাত্র এই সুবিধা পাবে। যদি আপনি কেরালা অথবা দিল্লিতে কর্মসূত্রে বর্তমানে রয়েছেন, সেখানে কিন্তু এই সুবিধা পাবেন না। এর জন্য আপনাকে কিন্তু বাড়িতে আসতে হবে অথবা পশ্চিমবঙ্গে আসতে হবে। আসার পরেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করবেন, অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের A to Z সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দিলাম। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।